ওয়েলকাম টু পান্ডে কম্পিটিটিভ কোচিং। আজকে আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও এনেছি। তোমাদের প্রত্যেক মঙ্গলবার সকাল 12টার সময় তোমরা উইকলি যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকবে, মানে এক সপ্তাহের, আমি সেই সব কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করেছি। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মূলত তোমাদের আপকামিং যে এক্সাম গুলো রয়েছে, যেরকম ধরো ডাব্লিউবিপি বা তুমি ধরো এসএসসি সিজিএল বা ডাব্লিউবিসিএস, সামনে মিসলেনিয়াস রয়েছে, তারপরে ক্লার্কশিপ থাকবে। তো এই সব পরীক্ষাগুলোকে লক্ষ্য করেই আমি সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আনার চেষ্টা করেছি। অনেক বেশি ডিটেলে অনেক ভিডিও রয়েছে, অনেক চ্যানেলে রয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি মেন মেন টপিক যেগুলো থাকে, তো সেগুলোই আমি এই ভিডিওতে এনেছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলো দেখবে, এবং এইগুলো দেখলে আমি আশা করব তোমরা কমন কারেন্ট অ্যাফেয়ার্সে পাবে। তো প্রথমে দেখো, এখানে আমাদের পান্ডে কম্পিটিটিভ কোচিং, আমাদের অফলাইন এবং অনলাইন বোথ ক্লাসেস রয়েছে। তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে আমাদের কোচিং এর যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে পান্ডে কোচিং সরকারি চাকরির প্রস্তুতি, সেখানে গিয়ে তোমরা আমাদের যদি মানে তোমরা রিভিউ দেখতে চাও, প্লাস হোস্টেল কেমন আছে, আমাদের এখানে হোস্টেল ফেসিলিটিও রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো এবার আমরা কথা না বাড়িয়ে কি কি কারেন্ট টপিকস রয়েছে আজকেরটাতে, আমি 3 থেকে 10 মানে 3rd to 10th মার্চ 2024, এই যে 7 দিন আমরা পাচ্ছি, এই একটা উইকের যত ইম্পর্টেন্ট কারেন্ট টপিকস রয়েছে আমি সেগুলো কভার করেছি। তো চলো আমরা দেখে নিব যে কি কি আমাদের কারেন্ট টপিকস এখানে রয়েছে। দেখো, প্রথমে রয়েছে যে ইম্পর্টেন্ট ডেজ, মানে এই এক সপ্তাহের মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট ডে গুলোকে আমরা মনে রাখবো। তো দেখো, প্রথমেই রয়েছে কি 3rd মার্চ, মানে আমাদের সপ্তাহ যেখান থেকে শুরু হচ্ছে, যে 3rd মার্চ, সেটা কি রয়েছে আমাদের বিশ্ব বনজীব দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। তাহলে এখানে যারা হচ্ছে গিয়ে সিজিএল এর জন্য প্রিপেয়ার করছো, তাদের জন্য কিন্তু এই যে থিমটা যেটা থাকবে, এই থিমটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আমি সিজিএল অ্যাসপিরেন্টস এর জন্য বলছি, এটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট ডে গুলো আছে তাদের কি থিমে সেই বছরে বা সেই দিনে পালন করা হচ্ছে, এটা সিজিএল এর জন্য খুব ইম্পর্টেন্ট। আদার্স পরীক্ষার জন্য লেসার ইম্পর্টেন্ট, কিন্তু ডেটা ইম্পর্টেন্ট। তাহলে 3 তারিখে আমাদের কি হচ্ছে, বিশ্ব বনজীব দিবস, সেটা কি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। সেটা থিম কি রয়েছে, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। 3 তারিখে আরো একটা ইম্পর্টেন্ট ডে কি আসছে, ওয়ার্ল্ড হিয়ারিং ডে, মানে কি বিশ্ব যে শ্রুতি দিবস সেইটা। এখানে দেখো, এই যে এটাও আমাদের 3rd মার্চ আমাদের ওয়ার্ল্ড হিয়ারিং ডে, কিন্তু এটা প্রথম কবে স্বীকৃতি পেয়েছিল, 2007 সালে হুয়ের তরফ থেকে। এটা কিন্তু মনে রাখবে। একই সাথে যে ওয়ার্ল্ড হিয়ারিং ডেটা পড়লে কিন্তু সেটা কবে থেকে শুরু হয়েছিল, 2007 সাল থেকে। এটা এক্সট্রা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এরপরে চলে আসবো আর কি কি ডে আমাদের রয়েছে। দেখো, এরপরে আসছে আমাদের সোজা 5th মার্চ। 5th মার্চ হচ্ছে কি সিআইএসএফ রেইজিং ডে, সরি, এটা 10th মার্চ। এটা হচ্ছে আমাদের 10th মার্চ, সেটা কি সিআইএসএফ রেইজিং ডে। সিআইএসএফ এর ফুল ফর্ম কি, এটাও জেনে রাখতে পারো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। প্লাস এই যে সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল কে, সে হচ্ছে নীনা সিং। এগুলো দেখো, আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে কিছু স্ট্যাটিক পার্টের জিকেটাও বলে দিচ্ছি, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সব পরীক্ষার জন্যই স্ট্যাটিক পার্ট কিন্তু একটা বড় ভাইটাল ফ্যাক্টর রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে। তাহলে আমাদের 10th মার্চ চলে গেল সিআইএসএফ ডে, এবং সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল কে নীনা সিং। এরপরে আমরা পরেরটা দেখবো আর কি কি রয়েছে। এরপরে চলে আসছে কি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস, মানে কে কি কিসে কিসে নিযুক্ত হলো। দেখো, প্রথমেই রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ, সেটা কি যে বিএসএফ এর প্রথম মহিলা স্নিপার হিসেবে নিযুক্ত হলেন কে, সুমন কুমারী। তিনি কি সাম্প্রতিক তিনি 8 সপ্তাহে স্নিপার কোর্স সম্পূর্ণ করেছিলেন। কোথা থেকে, সিএসডব্লিউ বা সেন্ট্রাল স্কুল অফ ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্স থেকে। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে সুমন কুমারী কোথা থেকে স্নিপারের কোর্স করেছিলেন, সেটা কি সিএসডব্লিউ
টি থেকে, এবং সেটা 8 সপ্তাহের ছিল। এবং যেহেতু এটা ইম্পর্টেন্ট কেন বলছি, যেহেতু মহিলা সংক্রান্ত কোনো নিউজই সবসময় আমাদের ইম্পর্টেন্ট থাকে, এবং তিনি বিএসএফ এর প্রথম ফার্স্ট মহিলা স্নিপার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এটাও কিন্তু বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাই আশা করি এটা বোঝা গেল। আমরা এবার পরেরটাতে চলে যাব। এরপরে দেখো, এরপরে রয়েছে কি, যে আমরা ভারত পেট্রোলিয়ামের ব্যাপারে সবাই জানি। ভারত পেট্রোলিয়ামের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কে? নীরজ চোপড়া। নীরজ চোপড়া আমরা কি জানি, তিনি গোল্ড মেডেল পেয়েছেন অলিম্পিকে। এটা আমাদের রিসেন্ট নিউজ। এবং এর জন্য ওনাকে কি করা হয়েছে, বিপিসিএল ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন। কিসের জন্য এটা মনে রাখতে হবে, মানে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব একটা আলাদা আলাদা ব্র্যান্ড থাকে। যেরকম ধরো যদি অ্যাপেলের কথা বলো, ওর ফোন আছে, আবার আইপডসও আছে, মানে ইয়ারপডস আছে যেটা আমরা শুনি। তাহলে বিপিসিএল যে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, তার ওকে কিসের জন্য অ্যাম্বাসেডর করা হয়েছে? স্পিড পেট্রোলের জন্য। যারা গাড়ি চালাও ছেলেরা, তারা পেট্রোলের অনেক রকম ভাগ থাকে, তাই স্পিড পেট্রোলের জন্য নীরজ চোপড়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। এর সাথে মনে রাখবে, এই যে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, এ কিন্তু মহারত্ন মর্যাদা প্রাপ্ত একটা সংস্থা, এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইতে আছে। এবং বিপিসি এর সিইও কে বর্তমান জি কৃষ্ণ কুমার। তাহলে এই ফ্যাক্টস গুলো মনে রাখা আমাদের দরকার এই কারেন্ট নিউজের সাথে। এরপরে আমরা অন্য পরেরটাতে প্রসিড করব যে আর কি কি আছে। দেখো, এরপরে আসছে অরবিচুয়ারিস, মানে জীবনাবসানকে অরবিচুয়ারিস বলে। সেখানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ নিউজ। দেখো প্রথমে কি দিয়েছে, যে অরুণ শর্মার জীবনাবসান হয়েছে। এই অরুণ শর্মা ব্যক্তিটিকে, তিনি হচ্ছেন একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন বিখ্যাত মানুষ ছিলেন। কিসের জন্য? তিনি প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ছিলেন, যিনি এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে অযোধ্যার রাম জন্মভূমির খনন কার্যের প্রধান দায়িত্বে ছিলেন। এই জন্য কিন্তু আমাদেরকে অরুণ শর্মাকে মনে রাখতে হবে, যে তিনি কি ছিলেন, যে রাম জন্মভূমি কদিন আগে যেটা ইনগরেট করা হলো, সেটার যে খনন কার্য মানে এক্সকাভেশন হয়েছিল, উনি একজন প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক মানে আর্কিওলজিস্ট ছিলেন। যে খুঁড়ে যে ওখানে পাওয়া গেছিল যে এখানেই অযোধ্যার মন্দির ছিল, সেই খনন কার্যের উনি লিডার ছিলেন। তাহলে উনি মারা গেছেন রিসেন্টলি। আর উনি কি পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্ত কত সালে পেয়েছেন? 2017 সালে। এটাও মনে রাখবে। আচ্ছা, তারপরে কি আছে দেখা যাক। তারপরে আছে কি কি ইম্পর্টেন্ট নিউজ এই পুরো গোটা সপ্তাহের মধ্যে। কি কি এর মধ্যে কমপ্লিটেড হলো? ডেজ কমপ্লিটেড হলো, অ্যাপয়েন্টমেন্টস হলো, এবং একে অরবিচুরিজ হলো। এরপর আমরা চলে যাব সোজা কি কি এই এক সপ্তাহের মধ্যে ইম্পর্টেন্ট কিছু ঘটেছে। দেখো, প্রথমেই রয়েছে কি, ন্যাশনাল ইউথ পার্লামেন্ট 2024। দেখো, আমরা সবাই জানি যে পার্লামেন্টের সদস্য হতে গেলে কি হতে হয়? 25 বছর অন্তত বয়স হতে হয়। কিন্তু যারা 18 বছর থেকেই আমরা ভোট দিতে পারি। তাহলে 18 থেকে 25 বছরের মধ্যে তুমি, আমি, আমরা সবাই কেউ যদি দেশের হয়ে কোনো কথা বলতে চাই, তার জন্য কি আছে? আমাদের ন্যাশনাল ইউথ পার্লামেন্ট বলেও আছে, যেখানে 18 থেকে 25-এর মধ্যে যে কেউ, তুমি, আমি, যে কেউ, কোনো পার্সোনালিটি দেশের জন্য হয়ে কথা বলতে পারে। সেটা কবে হয়েছে? 9 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পুরো দেশ জুড়ে এই ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যালটা চলেছিল। তার থিম কি ছিল? আবার বলছি, সিজিএলদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইয়ং ভয়েসেস এঙ্গেজ অ্যান্ড এম্পাওয়ার ফর নেশনস ট্রান্সফরমেশন। এটা ছিল আমাদের এই ন্যাশনাল ইউথ পার্লামেন্ট 2024-এর, যেটা কিনা 9 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ অব্দি হয়েছিল তার থিম। এবার দেখো, এই যে ন্যাশনাল পার্লামেন্টটা হলো, সেটা প্রথমবার 2017 সালে পিএম মোদি মন কি বাত, যে উনি একটা পডকাস্ট চালান, তার মধ্যে প্রথম বলেছিল। এবং এটা কবে শুরু হয়েছিল? 2019-এ প্রথমবার এই ফেস্টিভ্যালটা হয়েছিল। আর 2024-এ যেটা হয়েছে, তাতে প্রথম স্থান অধিকার করেছে কে? এটা প্রথম স্থান হবে অধিকার করেছে যতীন ভাস্কর দুগ্গাল, হরিয়ানা থেকে। তাহলে এটা গেল। এর সাথে তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে, উত্তরটা দেবে, এই যে আমি বললাম
যে আমাদের যে রাজ্যসভা রয়েছে, লোকসভা রয়েছে, লোকসভাতে আমাদের মিনিমাম এজ লাগে 25 বছর, মানে 25 বছর হলে সে একজন এমপি হতে পারে, মেম্বার অফ পার্লামেন্ট বা লোকসভার সে সদস্য হতে পারে। এইটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলে আছে, কত নাম্বার আর্টিকেলে এটা উল্লেখ রয়েছে যে লোকসভা এমপি হতে গেলে তার মিনিমাম বয়স হতে হবে 25 বছর। এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কত নাম্বার আর্টিকেলে আছে, এটা আমাকে তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরের নিউজে। দেখো পরের নিউজ কি বলছে, যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক 4 মার্চ কি চালু করেছে, অদিতি স্কিম চালু করেছে। এই অদিতি স্কিমটা কি? অদিতি স্কিম হচ্ছে পুরোটা এসিং ডেভেলপমেন্ট অফ ইনোভেশন টেকনোলজিস উইথ আইডেক্স। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা তোমাকে জিকের জন্য মনে রাখতে হবে। বলে দিল যে অদিতি ফুল ফর্মটা কি, সেটা মনে রাখবে। এবার দেখা যাক যে এই স্কিমটা কি। এই স্কিমটা কি? এর লক্ষ্য নতুন প্রযুক্তিকে উৎসাহিত করা, বিভিন্ন যে স্টার্ট আপ কোম্পানি আছে, স্টার্ট আপ কোম্পানি মানে যারা নতুন নতুন শুরু করছে যে কোম্পানিগুলো, এবং যারা উন্নত ডিফেন্স টেকনোলজির ওপরে ইনভেস্ট করছে, রিসার্চ করছে, মানে ধরো আরো উন্নত মানের মেশিন গান হলো, বা আরো ড্রোন দিয়ে যেসব ফায়ার করা হয়, এই সব ধরনের যারা টেকনোলজি পেছনে ইনভেস্ট করছে, যেসব স্টার্ট আপ কোম্পানি, তাদেরকে কি করা হচ্ছে, 25 কোটি টাকা অনুমোদন দেওয়া হবে, এইটা স্থির করা হয়েছে। এবং এই স্কিমের জন্য টোটাল 150 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, কত, 2023 থেকে 2026 সাল পর্যন্ত। চলে যাবো আমাদের পরের নিউজে। দেখো পরের নিউজে কি বলছে, যে আমাদের দেশে প্রথম এই গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো যেগুলো প্রথম নতুন নতুন স্টার্ট হচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়াতে হয়তো আগে কোনোদিনও হয়নি, বা ওয়ার্ল্ডে কোনোদিনও কিছু হয়নি, ফার্স্ট টাইম হচ্ছে বা কেউ ফার্স্ট বারের জন্য হচ্ছে, সেই সব ফ্যাক্টরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। মানে তোমরা যখন পড়বে এগুলোকে সবার আগে মনে রাখবে, অন্যগুলোর তুলনায় এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা কি? আমাদের কি গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট আমাদের দেশে এবার প্রথমবার বসলো। কি? প্রথম ভারতীয় সবুজ হাইড্রোজেন শিল্পোৎপাদনের সরঞ্জাম স্টেনলেস স্টিল ক্ষেত্রে প্রতিষ্ঠা করা হয়েছে, কোথায়? হরিয়ানার হিসারে। এই হিসারে কি আছে? আমাদের জিন্দাল স্টেনলেস স্টিল প্ল্যান্ট অলরেডি আছে। যে জিন্দাল স্টেনলেস স্টিল, তা থালা বাসনও হয়, বাড়ি তৈরির আমাদের যে লোহাগুলো লাগে তাতেও কিন্তু এই জিন্দাল স্টিলের একটা কোম্পানি আছে। সেটা কোথায় আছে? হিসারে। কোন রাজ্যে রয়েছে? হরিয়ানাতে। এটাও মনে রাখবে। আচ্ছা, এই প্রকল্পটি বিশ্বের প্রথম অফ গার্ড গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে স্টেনলেস স্টিল ইন্ডাস্ট্রিতে। তাহলে বিশ্বে প্রথম, শুধুমাত্র ভারতে নয়, বিশ্বে প্রথম এটা প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? আমাদের ইন্ডিয়াতে, যেখানে কি গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট মানে স্টেনলেস স্টিল ইন্ডাস্ট্রিতে এটা প্রতিষ্ঠিত হলো। এর সাথে আমাদেরকে আরো মনে রাখতে হবে, এই যে যে জিন্দাল স্টিল প্ল্যান্টে যে এই গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটা বসেছে, সেটা কি রয়েছে? এটি হচ্ছে প্রথম, এর যে পুরো বিল্ডিংটা, সেই বিল্ডিং এ কি রয়েছে দেখো, সোলার প্যানেল দেওয়া পুরো রুফটপে। সোলার প্যানেল মানে এখানে ইমেজ দেখলে বুঝবে, এরকম প্যানেল থাকে যেগুলো সৌরশক্তি সঞ্চয় করে বিদ্যুৎ উৎপাদন করে। সেগুলো কি জিন্দাল স্টিল প্ল্যান্টের পুরো রুফটপে সোলার প্যানেল দেওয়া রয়েছে। আর এটা কেন করা হয়েছে? যে এর থেকে বছরে কার্বন নিঃসরণ প্রায় 2700 মেট্রিক টন কমবে, এবং এটাও আশা করা হচ্ছে যে 2 দশকে, মানে প্রায় 20 বছরে কত কমবে? 54,000 মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণও কমবে। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট। কি কি ফ্যাক্ট রয়েছে হাইড্রোজেন স্টিল প্ল্যান্টের সাথে? যে ওটা হিসারে রয়েছে, হিসারের কে হচ্ছে আমাদের স্টিল সিটি বলা হয়, এটা মনে রাখবে। যে হিসার হচ্ছে আমাদের স্টিল সিটি অফ ইন্ডিয়া। এটা স্ট্যাটিকে প্রশ্ন আসতে পারে যে স্টিল সিটি অফ ইন্ডিয়া কোনটা, সেটা হিসার। ধরো এসব কিচ্ছু দিল না, পরীক্ষার প্রশ্ন হঠাৎ করে দিয়ে দিল যে স্টিল সিটি অফ ইন্ডিয়া কোন সিটিকে বলা হয়, তাহলে সেটা কি হবে? হিসার।
বা স্টিল সিটি অফ ইন্ডিয়া কোন রাজ্যে অবস্থিত, সেটা কি হবে? হরিয়ানাতে। হরিয়ানার কোথায় হাইড্রোজেন প্ল্যান্ট নতুন প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কোথায়? জিন্দাল স্টিল প্ল্যান্টে। তাহলে একটার সাথে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, সব এইভাবে মনে রাখার চেষ্টা করবে। বা এখান থেকে দিয়ে দিল যে স্টিল প্ল্যান্ট বসানো হচ্ছে তাতে প্রত্যেক বছরে কত মেট্রিক টন কার্বন নিঃসরণ কমবে, কত? 2700 মেট্রিক টন। তাহলে এগুলো কিন্তু সব মনে রাখতে হবে এইভাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব। এরপরে কি রয়েছে যে ভারতে, এটাও খুবই ইম্পর্টেন্ট, যে কি ভারতে প্রথম ফাস্ট ব্রিডার রিয়েক্টর স্থাপিত হয়েছে কোথায়? তামিলনাড়ুর কালপক্কমে। তামিলনাড়ুর কালপক্কমে কি হয়েছে? প্রথম ফাস্ট ব্রিডার রিয়েক্টর। ফাস্ট ব্রিডার রিয়েক্টর কি? পারমাণবিক একটা চুল্লি, যে যার মাধ্যমে দ্রুত নিউট্রন উৎপাদিত হবে এবং তার ফলে বেশি পরিমাণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদিত হবে। মানে এই যে আমরা যে কারেন্টটা ইউজ হয়, মানে কারেন্ট আমরা ব্যবহার করি, এটা মেনলি কি কয়লা থেকে উৎপন্ন হয়, কিন্তু কয়লা একটা আমাদের কিন্তু লিমিটেড সোর্স, ওটা কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জি নয়। কিন্তু এই যে পারমাণবিক বিদ্যুৎ, এটা যত টেকনোলজি উন্নত হচ্ছে, সায়েন্স উন্নত হচ্ছে, তত বেশি উন্নত দেশগুলো চেষ্টা করছে কি যে এই পারমাণবিক মানে ফাস্ট ব্রিডার রিয়েক্টরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন হবে, যাতে কিনা আমাদের ন্যাচারাল রিসোর্সেস গুলো কম খরচ হবে। এবং এইটা আমাদের ইন্ডিয়াতে প্রথমবার বসেছে। এই পারমাণবিক চুল্লিতে দেখো প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এটা তো আমরা জানলাম। এখানে দেখো, এখানে মনে রাখবে এই যে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি মানে ফাস্ট ব্রিডার, এখানে কোন অ্যাটমটা ইউজ করা হয়? সেটা কিন্তু ইউরেনিয়াম ইউজ হয়। ইউরেনিয়াম ইউজ হয় এবং এটা ইউরেনিয়ামের কত আইসোটোপ? 235, 235 ইউরেনিয়াম আইসোটোপ কিন্তু ইউজ হয় আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ চুল্লিতে। এটা হচ্ছে আমাদের অ্যাটম। কোন অ্যাটম ইউজ হয়? ইউরেনিয়াম 235 এই অ্যাটমটা ইউজ হয়। এখানেও তোমরা কমেন্টে আমাকে বলবে এই যে ইউরেনিয়াম অ্যাটমটা ইউজ হচ্ছে, এটা যে মানে পুরোটা যে একটা মেথডে চলে, যে কিভাবে মানে একটা পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, এটা সায়েন্সের একটা নিয়ম মেনে চলে। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করছি যে সেটা কি হয়, মানে কোন ইউজ হয়? সেটা হচ্ছে ধরো একটা আছে আমাদের ফিশন আর একটা আছে ফিউশন। তোমরা কমেন্টে বলবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ফিশন উৎপন্ন হয় না, ফিশন কাজে লাগে না ফিউশন কাজে লাগে, এটা আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাবো আমাদের পরের নিউজে। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট আছে, এই ফাস্ট ব্রিডারের যে প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে সবকিছু যখনই কোনো কিছু ডিজাইন করা হয় তার একটা আগে মডেল দেওয়া হয়, যে মডেলটা যদি কমিশনড হয় বা মডেলটা যদি গ্রাহ্য হয় তবে সেই প্রজেক্টের ওপরে কাজ করা হয়। তাহলে সেই প্রোটোটাইপ ডিজাইন কে করেছিল? ভাবিনি। ভাবিনির ফুল ফর্ম হচ্ছে ভারতীয় নাবিকীয় বিদ্যুৎ নিগম লিমিটেড। এবং এটা যদি আমাদের কমিশন হয়ে যায়, ফার্স্ট ব্রিডারটা যদি কাজে লাগে, তাহলে কি হবে? রাশিয়ার পর ভারত দ্বিতীয় স্থান অধিকার করবে পুরো বিশ্বের মধ্যে, যার কাছে ফার্স্ট ব্রিডার রিয়েক্টর বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা চুল্লি থাকবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাশিয়া তাহলে আমাদের ফার্স্ট প্লেসে আছে এবং ইন্ডিয়া চলে যাবে আমাদের সেকেন্ড প্লেসে। এটা খুব একটা গর্বের ব্যাপার আমাদের দেশের জন্য। এরপরে চলে আসছি কিসে, দেখো দিয়েছে কি ভারতে প্রথম ডলফিন অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কোথায় হয়েছে? বিহারে প্রতিষ্ঠিত হয়েছে। এইটা মনে রাখবে। এর সাথে দেখো কি মনে রাখতে হবে, যেটা লেসার ইম্পর্টেন্ট, কেউ মানে বেশিরভাগ জানে না, কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি, যে ডলফিন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আর কে সিনহাকে। এবং এই 2007 সালে ডলফিনকে রাষ্ট্রীয় জলজ প্রাণী কোন এবার কোথাকার, সেটা গ্যাংগেটিক রিভার ডলফিন। সব জায়গায় রিভারের কিন্তু ডলফিন নেই, যে গ্যাংগেটিক রিভার ডলফিনকে আমাদের রাষ্ট্রীয় জলজ প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে কত সালে? 2007 সালে। এবং ডলফিন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আর কে সিনহাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। পরেরটাতে আমরা চলে যাব, যে ভারতে নদীর নিচ দিয়ে মেট্রো রেল চালু করা হলো কোথায়?
কলকাতাতে। এটা আমাদের কলকাতার নিজেদের শহর, খুবই গর্বের ব্যাপার যে ইন্ডিয়াতে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো রেল যাচ্ছে আমাদেরই শহর কলকাতাতে। এবং এটা কি 10.8 কিলোমিটার লম্বা, নদীর নিচ দিয়ে যে গেছে, হুগলি নদীর নিচ দিয়ে এই মেট্রো রেল চালু করা হয়েছে। সেই মেট্রো রেলের পুরো দৈর্ঘ্য কত? 10.8 কিলোমিটার। এবং এখানে দেখো এটা বলে দিলাম যে এটা 10.8 কিলোমিটার লম্বা, হুগলি নদীর নিচ দিয়ে এই মেট্রো রেল চালু করা হয়েছে। হাওড়াকে শিয়ালদার সাথে যুক্ত করেছে। হাওড়া ময়দান থেকে আমাদের এসপ্ল্যানেড অব্দি এই মেট্রো রেল চলবে। এবং 520 মিটারের এই দূরত্ব মাত্র 45 সেকেন্ডের মধ্যে এই মেট্রো রেল পরিপূর্ণ করবে। মানে 45 সেকেন্ডের মধ্যেই হাওড়া থেকে শিয়ালদায় তুমি পৌঁছে যাবে, বা শিয়ালদা থেকে হাওড়া। এবং এই মেট্রো রেলটি ভূমি থেকে 33 মিটার নিচে অবস্থিত। তাহলে এগুলো সব ফ্যাক্টস ইম্পর্টেন্ট, সেগুলো মনে রাখবে যে কত নিচে অবস্থিত, 33 মিটার নিচে অবস্থিত। 520 মিটার যেতে কত টাইম লাগবে? 45 সেকেন্ড লাগবে। এবং পুরোটা কতটা লম্বা? 10.8 মিটার লম্বা, কিমি লম্বা। আর এটা হুগলি নদীর নিচ দিয়ে গেছে, প্লাস এটা হাওড়াকে শিয়ালদার সাথে যুক্ত করেছে। তাহলে এটা আমাদের গেল। এরপরে কি আসছে যে WPL, আমরা সবাই IPL জানি, ইন্ডিয়া প্রিমিয়ার লিগ, যেটা খুবই পপুলার একটা ক্রিকেট লিগ বলতে পারো আমাদের ইন্ডিয়াতে। সেরকম ভাবে WPL মানে ওমেন প্রিমিয়ার লিগও স্টার্ট হয়েছে আমাদের ইন্ডিয়াতে। সেখানে ইম্পর্টেন্ট কি মনে রাখতে হবে যে কি শাবনিম ইসমাইল, তিনি একজন সাউথ আফ্রিকান ক্রিকেট প্লেয়ার। তিনি কি বিশ্বের প্রথম দ্রুত মহিলা বোলারে স্থান পেয়েছে। মানে সব থেকে ফাস্ট বোলিং এর উমেন ক্রিকেটের কে রয়েছে? শাবনিম ইসমাইল। তিনি কোথাকার ক্রিকেট প্লেয়ার? আফ্রিকার। এবার এটা আমাদেরকে কেন মনে রাখতে হবে? এই যে WPL হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, তিনি কি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে। শুধুমাত্র এই ফ্যাক্টের জন্য আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে যেহেতু উনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন, এবং তার জন্য কি উনি দ্রুত সব থেকে ফাস্ট বোলিং ক্রিকেটার হিসেবে, মহিলা ফিমেল ক্রিকেটার হিসেবে উনি স্থান পেয়েছেন, এবং উনি একজন আফ্রিকান ওমেন ক্রিকেটার। এরপরে আমরা চলে আসব। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, দেখো ইউরেনাস এবং নেপচুনের 3টি নতুন চাঁদের সন্ধান পাওয়া গেছে। এবং এর মধ্যে দুটো নেপচুনকে প্রদক্ষিণ করছে এবং একটি ইউরেনাসকে কেন্দ্র করে ঘুরছে। এর ফলে ইউরেনাসের টোটাল যে চাঁদের সংখ্যা সেটা হয়ে দাঁড়িয়েছে কটি? 28টি। এবং নেপচুনের হয়েছে কটি? 16টি। এবার এখান থেকে এই দুটোর সঙ্গে তোমাকে মনে রাখতে হবে যে সব থেকে বেশি সংখ্যক চাঁদ আছে কোন গ্রহে? সেটা কার? শনির। কটা? বা স্যাটার্নের কটা গ্রহ, কটা চাঁদ আছে? 146, মানে 146টি চাঁদ আছে টোটাল শনি। এবং সেকেন্ড পজিশনে কে রয়েছে? জুপিটার বা বৃহস্পতি। তার চাঁদের সংখ্যা কত? 95টি। এবং বৃহস্পতির সবচেয়ে বড় যে চাঁদের নাম, তার নাম কি? গ্যানিমেড। এটা গ্যানিমেড হবে, দুটো গ হয়ে গেছে। এটা হচ্ছে কি গ্যানিমেড, আমি ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি। এই গ্যানিমেড কিন্তু বুধ এবং প্লুটো দুটোর থেকেই বড়। মানে গ্যানিমেড যে বৃহস্পতির যে চাঁদ, ওর সাইজ বুধ এবং প্লুটোর থেকেও বড়। আর আমাদের বৃহস্পতির টোটাল কটা আছে চাঁদ? 95টি। শনির সব থেকে বেশি চাঁদ আছে 146টি। এবং এখন বর্তমানে যে কটা নতুন চাঁদের সন্ধান পাওয়া গেছে, তার ফলে ইউরেনাসের হয়েছে 28টি এবং নেপচুনের হয়েছে কটি? 16টি। এরপরে দেখে নেব, এটাও ইম্পর্টেন্ট, যে 71st মিস ওয়ার্ল্ড মানে 71তম বিশ্ব সুন্দরী কে পেয়েছেন, তার তকমা পেয়েছেন কে? ক্রিস্টিনা পিসকোভা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। প্রায় বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে এইবারের বিশ্ব সুন্দরী কে হলো। এখানে তোমরা যদি গুগলে দেখো যে 2023 এবং 2024 এই দুটো সালেরই কিন্তু মিস ওয়ার্ল্ড কিন্তু একই নাম হবে, ক্রিস্টিনা পিসকোভা। কারণ এটা 23-এর হলেও 24-এ গিয়েও একই ধরছে, কারণ এর আগে যিনি ছিলেন উনি কিন্তু মিস ওয়ার্ল্ড 2022 ছিল। তাহলে উনি 23 আর 24 দুজনের দুটো বছরের জন্যই কিন্তু কে মিস ওয়ার্ল্ড এর আখ্যা পেয়েছেন? ক্রিস্টিনা পিসকোভা। এই ক্রিস্টিনা পিসকোভার সম্পর্কে আমরা একটু জেনে নেব। তিনি কোথাকার ব্যক্তিত্ব? তিনি হচ্ছে চেক রিপাবলিক,
চেক রিপাবলিক যে দেশ রয়েছে, উনি সেখানকার একজন মানুষ। এটা কোথায়, এবার এই যে মিস ওয়ার্ল্ড যে কম্পিটিশনটা হলো কোথায় হয়েছে, এটা কিন্তু আমাদের ভারতে হয়েছে। কোথায়? জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার, যেটা কিনা মুম্বাইতে অবস্থিত, সেখানে অনুষ্ঠিত হয়েছে এই মিস ওয়ার্ল্ড পুরো যে অনুষ্ঠানটি সেটা। এবং এই মিস ওয়ার্ল্ড 2022-এটাও মনে রাখতে হবে যে কে পেয়েছিলেন, ক্যারোলিনা বিলোস্কা, সেটা তিনি পোল্যান্ডের ছিলেন। এখন যে পেয়েছেন পিসকোভা, তিনি রয়েছেন চেক রিপাবলিকের মানুষ, এবং আগের যিনি ছিলেন ক্যারোলিনা, তিনি ছিলেন পোল্যান্ডের সুন্দরী। এবং আমাদের এই যে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে যে এত বছর পর ভারতে হলো, সেটা কত 28 বছর পর ভারতে অনুষ্ঠিত হয়েছে। এর আগে 28 বছর আগে করেছিল, 28 বছর পরে এই নতুন ভারতে অনুষ্ঠিত হলো। আচ্ছা, এরপরে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর একটা টপিক কি, ভারতে প্রথম বাই টানেল একটা সেতু নির্মিত হয়েছে। কোথায়? সেটার নাম কি? সেলা টানেল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সেলা টানেল কিন্তু আসাম এবং আমাদের অরুণাচল প্রদেশকে কানেক্ট করেছে। এর ফলে আমাদের যে চাইনিজের একটা মানে চীনের ওপরে, চীনের জন্য আমাদের ইন্ডিয়াতে যে একটা চাপ ছিল, সেইটা কিন্তু এই সেলা টানেল অনেকাংশে কমিয়ে দিয়েছে। এবার এই সেলা টানেল সম্পর্কে আমরা পড়ে নেব। এই সেলা টানেল কি হয়েছে, এই টানেলটি অরুণাচল প্রদেশ এবং আসামকে যুক্ত করেছে। এই টানেলটি বিশ্বের দীর্ঘতম বাই টানেল, যা ভূমি থেকে 13,000 ফুট উচ্চতায় অবস্থিত। মানে এই টানেলটি আমাদের ইন্ডিয়াতে অবস্থিত। গর্বের কারণ কি, যে এটা আমাদের ওয়ার্ল্ডে একটা ফার্স্ট র্যাঙ্ক করেছে, যেটা কি একটা বাই টানেল, মানে যাওয়া আসা দুটো দিক থেকে, যেরকম হাইওয়ে গুলো হয় যাওয়া একদিকে যায় আসা একদিকে যায়, এই টানেলটাও কিন্তু বাই টানেল, যেটা ভূমি থেকে 13,000 ফুট উচ্চতায় অবস্থিত। সেলা টানেলের মাধ্যমে একটি মেইন টানেল, মানে এই টানেলের মধ্যে দেখো কি কি আছে, একটা মেইন টানেল আছে এবং একটি এসকেপ টানেল আছে, মানে যদি কোনো বিপর্যয় ঘটে এই টানেল থেকে বেরোনোর জন্য একটা এসকেপ টানেলও বানানো হয়েছে, যার দৈর্ঘ্য কত 1,555 মিটার। এবং এছাড়াও আর একটা ছোট টানেল আছে 980 মিটারের, এবং একটি রাস্তাও বানানো হয়েছে যার দৈর্ঘ্য কত 1.2 কিলোমিটার দীর্ঘ রাস্তাটা। তাহলে এই সবকটা ফ্যাক্টস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সেলা টানেলের ক্ষেত্রে। এবং এই টানেলটি কি পদ্ধতিতে বানানো হয়েছে, অস্ট্রেলিয়ান টানেলিং মেথড বলে একটা টানেল করার একটা মেথড রয়েছে, যে উপায় টানেলটা তৈরি হবে সেটা কিসের, অস্ট্রেলিয়ান ওয়েতে নির্মাণ করা হয়েছে। তাহলে এটা গেল। এরপরে আমাদের আসছে, যারা আমরা যে এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি ইউটিউবে, বা আমরা সবাই যে ইউটিউব দেখি, অনেক ইউটিউবারদের নাম জানি। তো সেই জন্য আমাদের ইন্ডিয়াতে প্রথম ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড হয়েছে। ন্যাশনাল ক্রিয়েটার 20টা ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, যে বিভিন্ন যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, আমরাও এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার। আমরা তোমাদেরকে এডুকেশনাল ভিডিও কন্টেন্ট, আমাদের এডুকেশন সেরকম ভিডিও বানিয়ে দিচ্ছি। আমরা সিনেমা দেখি, বা কেউ গল্প শুনি, বা কেউ রান্নার ভিডিও দেখি, বা কেউ ট্রাভেলিং দেখি, কেউ গেমিং দেখি, বিভিন্ন রকমের যে জিনিস দেখি, তার উপরে প্রথমবার আমাদের ইন্ডিয়াতে এইটা অনুষ্ঠিত হয়েছে কি, ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড। ওটা কতগুলো ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, 20টি ক্যাটাগরিতে। এবার আমরা দেখে নেবো যে কে কে কোন কোন ক্যাটাগরিতে আমাদের এই অ্যাওয়ার্ড গুলো পেয়েছে। প্রথমে রয়েছে, আমি তোমাদেরকে এরকম একটা টেবিল করে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো কে কে রয়েছে। সোশ্যাল মিডিয়া স্টোরি টেলিং এ কৃতিকা গোবিন্দস্বামী পেয়েছে। ডিসরাপ্টার অফ দ্য ইয়ার রণবীর আলাপদিয়া পেয়েছে। আমারও পার্সোনাল ফেভারিট এই চ্যানেলটি, যেখানে বিভিন্ন রকমের পডকাস্ট হয়, তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে পডকাস্ট শুনতে পাবে। এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসিতে পেয়েছে পাংতি পান্ডে। ক্রিয়েটিভ সোশ্যাল চেঞ্জে পেয়েছে জয়া কিশোরী। এগ্রিকালচারাল ইম্প্যাক্টে পেয়েছে লক্ষয়া দেবদাস। কালচারাল অ্যাম্বাসেডারে পেয়েছে মিথিলা ঠাকুর। এর গান তোমরা শুনে থাকতে পারবে, খুব সুন্দর গান করে। ইন্টারন্যাশনাল ক্রিয়েটারে পেয়েছে কিরি পাল। একে দেখবে অনেকেই ফেসবুকে, ইউটিউবে না দেখলেও ফেসবুকে দেখেছো। একজন আফ্রিকান, উনি খুব সুন্দর, যে আমাদের যে গান মানে বলিউডের যে গানগুলো হয় তাতে উনি লিপসিং করে প্লাস নাচেও। আর কে কে রয়েছে, ড্রিউ হিক্স, ক্যাসেন্দ্রা মেস পিটম্যান। আচ্ছা, ট্রাভেল কন্টেন্টে রয়েছে কামিয়া জৈন। আর টেক ইনোভেশনে রয়েছে গৌরব চৌধুরী, যাকে আমরা
টেকনিক্যাল গুরুজি হিসেবে জানি। এরপরে আর কি কি রয়েছে, স্বচ্ছতা অ্যাম্বাসেডর রয়েছে মলহার কামলে, হেরিটেজ ফ্যাশন আইকনে পেয়েছে জাহ্নবী সিং, বেস্ট ক্রিয়েটার মহিলাতে পেয়েছে কে শ্রদ্ধা, আর বেস্ট ক্রিয়েটার মেলে পেয়েছে কে আর যে রৌনক। কুলিনারি এক্সেলেন্সে কবিতাস কিচেন পেয়েছে, এনাকেও তোমরা অনেকে চিনবে। সেলিব্রিটি ক্রিয়েটারে পেয়েছে আমান গুপ্তা, যে কিনা বোটের সিইও। আমরা বোটের অনেক প্রোডাক্ট ইউজ করি, হেডফোন ইউজ করি বেশিরভাগই। তার যে সিইও আমান গুপ্তা, যারা শার্ক ট্যাঙ্ক দেখো তারাও চেনো আমান গুপ্তাকে। এডুকেশনাল ক্রিয়েটারে পেয়েছে নমন দেশমুখ, হেলথ অ্যান্ড ফিটনেসে পেয়েছে অঙ্কিত বানপুরিয়া, গেমিং ইনথুজিয়াসে পেয়েছে নিশ্চয়। ট্রিগার্ড ইনসানকেও আমরা অনেকেই চিনি, কমেডি ভিডিও বানায়। মাইক্রো কন্টেন্ট ক্রিয়েটারে পেয়েছে আরিদামান, এবং ম্যাক্রো কন্টেন্ট ক্রিয়েটারে পেয়েছে পীযূষ পুরোহিত। তাহলে এই ছিল আমাদের 3 থেকে 10 তারিখের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আমি তোমাদেরকে কভার করার চেষ্টা করেছি। নেক্সট সপ্তাহে মানে আমাদের যেটা হবে 3 থেকে 10 করেছি, এরপরে আসবে 11 থেকে 21। এই যে ডেট, এটা আবার তোমরা নেক্সট মঙ্গলবার পেয়ে যাবে ঠিক 12টার সময়। তোমরা আমাদের চ্যানেলটিকে যারা নতুন হয়ে রয়েছে সাবস্ক্রাইব করে দেবে, এবং যাদের চ্যানেলটিকে ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিওটি লাইক করবে, এবং যারা আগ্রহী রয়েছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসে এখানে উপরে দেওয়া রয়েছে। আমাদের আবাসিক হোস্টেলও রয়েছে, এবং বোথ অফলাইন অনলাইন দুভাবেই ক্লাস করানো হয়। ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই। এবং তোমরা যদি চাও ইন ডিটেল আমাদের পান্ডে কম্পিটিটিভ কোচিং কেমন, সেখানে কেমন পড়াশোনা করানো হয়, তোমরা আমাদের ফেসবুক পেজে চলে যাবে, সেটা আমি প্রথমেই মেনশন করেছিলাম। সেখান থেকে ডিটেলে দেখতে পাবে, স্টুডেন্টদের রিভিউ আছে সেখানেও দেখতে পাবে। আর আজকে যে কোশ্চেনগুলো করলাম সেগুলো অবশ্যই কমেন্টে উত্তর দেবে। আমি এরকম ভাবে তোমাদের পড়াও ধরতে থাকবো, তোমাদের রিভিশনও হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।